যেই শিক্ষার্থীরা জানবাজি লড়াই করে এত বড় স্বৈরাচারকে পরাজিত করেছেন, তারা যখন নতুন রাজনীতি নির্মাণ করতে চান, তখন তাদের বলি এই রাজনীতি কিন্তু আবেগ দিয়ে করা যাবে না, এই রাজনীতি কেবল রাগ দিয়ে করা যাবে না, এই রাজনীতি কেবলমাত্র অন্যের উপরে আক্রোশ দিয়ে করা যাবে না, এই রাজনীতি করতে হবে খুবই ঠান্ডা মাথায়। ভাবতে হবে কীরকম করলে জীবন ভালো হয়, ভাবতে হবে কীরকম করলে জিনিসের দাম বাড়ে, ভাবতে হবে কীরকম করলে মানুষ তার রিপু কন্ট্রোল করতে পারে, আপনাকে ভাবতে হবে কীরকম করলে আমি মানুষকে ভালোবাসতে পারি, মানুষকে বন্ধু হিসেবে আমার ভাই হিসেবে কাছে টানতে পারি এবং সবাই মিলে একটা বাংলাদেশ গড়ে তুলতে পারি। আসিয়ার কথা স্মরণ করে আমি কথা বলা শুরু করছি। মানে কালকে দুপুরের পর থেকে সারা বাংলাদেশের রাজনৈতিক বলেন, সামাজিক বলেন, পরিস্থিতিটাই খুব গম্ভীর। এই রকমভাবে একটা কচি কিশোর মেয়ের মৃত্যু হতে পারে বাংলাদেশে, এবং তাও আবার 5 আগস্টের অভ্যুত্থানের পরে, এইটা আমাদের ধারণার মধ্যেই ছিল না। কাকে দোষ দেবেন? কোনো রাজনীতি করার বিষয় নয়। আসিয়াদের মতো মেয়েরা এর আগেও মারা গেছে। ফাহিমা, রহিমা, নুসরাত একদম আগুনের পিণ্ড হয়ে দৌড়াতে দৌড়াতে ছাদ থেকে ঝাঁপ দিয়ে মারা গেছেন। এইরকম ঘটনাও আপনারা জানেন। বাংলাদেশ অনেক বড় সংগ্রাম করে দেশটা স্বাধীন করেছে। আমরা আমাদের স্বাধীনতার গর্ব করি, আমাদের ভাষা আন্দোলনের গর্ব করি, আমাদের জাতি যে এত বড় মুক্তিযুদ্ধ করেছে সেই জন্য গর্ব করি। কিন্তু তার চাইতে জানেন, মনের মধ্যে বিরাট একটা গ্লানি, একটা কলঙ্কের মতো, আমাদের হৃদয়ের মধ্যে একটা দাগের মতো এই রকম করে যে মেয়েগুলো মারা যাচ্ছে, আমরা সেটা এখনো বন্ধ করতে পারিনি। ইউনূস সাহেবকে তারা কাঠগড়ায় তুলতে পারবেন না, কোনো রাজনৈতিক দলকেও কাঠগড়ায় তুলবার কথা বলছি আমি। এটা আমাদের মনের মধ্যে আছে। বাংলাদেশের মানুষের মনের মধ্যে সেই ধরনের শয়তান আছে যারা মানবতার দুশ্মন, যারা কচি কিশোর মেয়েদের ধর্ষণ করে, তাদের মৃত্যুর কারণ হয়, তাদের জীবন হরণ করে। প্রথম আমাদের এটা ভাবা উচিত আজকের এই দিনে, অথবা প্রায় প্রত্যেক দিনই ভাবা উচিত, আমরা আমাদের দেশে এই কিশোরদের জীবন কি সুন্দর করে তুলতে পারি না? এই কিশোরের সামনে মাত্র 8 বছর বয়স, কত বছর বাঁচত? সেটা কি 70 নাকি 52 নাকি 80 আমি জানি না, কিন্তু যতদিনই বাঁচত ততদিন পর্যন্ত তার জীবনটা যাতে ভালো হতে পারে সেই জন্যই তো আমরা সংগ্রাম করছি। কিন্তু আমাদের দেশ দেখেন, তার বোন তাকে বাঁচাতে আসতে পারেনি, তার পিতা আসতে পারেনি, ভাই আসে নাই, তার নিজের দুলা ভাই আসে নাই, তার নিকট যারা ঘনিষ্ঠ লোকজন তারা আসে নাই, তারা সবাই একটা পাষণ্ড হয়ে গেছে। আমাদের আগে এটা ভাবতে হবে আমরা যাতে মানুষ হতে পারি। আমরা রাজনীতি করি, রাজনীতির নামে এত মিথ্যাচার করি, রাজনীতির নামে পরস্পরের প্রতি এত কুৎসিত গীবত গাই, এত বেশি বদনাম করি, অন্যকে বদনাম করবার চেষ্টা করি, করতে করতে নিজে নষ্ট হই, পুরো সমাজটাকে নষ্ট করে ফেলি। আমরা এখানে কোন প্রতিপাদ্য দিয়ে আলোচনা করছি এটা পরে ধরেন, কিন্তু সবার আগে ভাবেন কত বড় একটা অভ্যুত্থান হলো। আমাদের 52 থেকে শুরু করে আজ পর্যন্ত কতগুলো রক্তদানের ইতিহাস আছে। প্রতিটা রক্তদানের পরেই আমরা একবার করে শপথ নিই, এই রক্ত যেন বৃথা না যায়, এই রক্তের যাতে যথাযথ মূল্য দিতে পারি, যারা জীবন দিয়েছেন তারা যে জন্যে জীবন দিয়েছেন সেই স্বপ্ন যাতে বাস্তবায়িত হয়, একটা সুন্দর দেশ গড়ে ওঠে, সুন্দর সমাজ হয়, সুন্দর রাষ্ট্র গঠিত হয়, আমাদের জীবন যাতে সুন্দর হয়। অথচ জীবন কেমন হচ্ছে তার প্রমাণ তো আসিয়া নিজে। হ্যাঁ, আমি মানি আমাদের সমাজ এগিয়েছে। আমাদের যখন 4 কোটি মানুষ ছিল তখন দেশে দুর্ভিক্ষ ছিল। 52 সালে আমাদের মানুষ আরও কম ছিল, তখন দুর্ভিক্ষ ছিল। আর আজ যখন প্রায় 20 কোটি মানুষ, তখন অনাহারে মারা যাবার খবর পাচ্ছি না। আমাদের খাদ্য উৎপাদন বেড়েছে, আমাদের মানুষের দারিদ্র্য আগের তুলনায় কমেছে, এগুলো ঠিক। কিন্তু তারপরেও জীবনে যত বিস্তৃত হয়, জীবন যত প্রসারিত হয়, জীবন যত বড় হয়, তত জীবনের মধ্যে দুঃখ বাড়ে, তত জীবনের বেদনা বাড়ে, জীবনের গ্লানি বাড়ে। আমরা সেই গ্লানিগুলো দূর করতে পারিনি।
এইবার 5 আগস্টের পরে আমাদের শপথ ছিল আমরা নতুন বাংলাদেশ গড়ব। নতুন বাংলাদেশ গড়ব এটা কেবল আবেগের কথা তো নয়, বললেই তো নতুন বাংলাদেশ হবে না। নিশ্চিতভাবে, যদিও অনেকেই এরকম কথা বলে দ্বিতীয় স্বাধীনতা এনেছি আমরা, একটা দেশের স্বাধীনতা দুইবার আসে না। বাংলাদেশ একবারই স্বাধীন হয়েছে, এটা বাংলাদেশ হয়েছে। দ্বিতীয়বার কিন্তু আর বাংলাদেশ আর এক নামে হবে না। বাংলাদেশ নতুন করে স্বৈরাচার থেকে মুক্ত হয়েছে, গণতন্ত্র পেয়েছে, গণতন্ত্রের জন্য লড়াই করেছে। সব কথাই হয়তো সত্যি বলেছি, কিন্তু তারপরেও এটা সত্যি, বাংলাদেশ গড়বার জন্যে, বাংলাদেশ বদলে দেবার জন্যে আমরা যে লড়াই স্বাধীনতার সময় করেছি, অত বড় লড়াই আমাদের দেশে হয়নি। আমরা সেই লড়াই করবার পরের একটা নতুন বাংলাদেশ, সোনার বাংলা গড়ে তুলতে পারিনি। আজকে যখন আমরা আবার লড়াই করছি, বলছি নতুন বাংলাদেশ গড়তে চাই, যেই বাংলাদেশে গণতন্ত্র থাকবে, ভোটের অধিকার থাকবে, কথা বলবার অধিকার থাকবে, পেটে ভাত থাকবে, ক্ষুধায় পেটে আগুন জ্বলবে না, আমরা বিনা চিকিৎসায় মারা যাব না, আমাদের লেখাপড়ার ব্যবস্থা হবে, জীবন আরও সুন্দর উপভোগ করবার মতো হবে। সেই রকম দেশ গড়বার সংগ্রাম আমরা কেবল শুরু করেছি। আমি মাঝে মাঝে বলি, বিশেষ করে যেই শিক্ষার্থীরা জান বাজি লড়াই করে এত বড় স্বৈরাচারকে পরাজিত করেছেন, তারা যখন নতুন রাজনীতি নির্মাণ করতে চান, তখন তাদের বলি, এই রাজনীতি কিন্তু আবেগ দিয়ে করা যাবে না, এই রাজনীতি কেবল রাগ দিয়ে করা যাবে না, এই রাজনীতি কেবলমাত্র অন্যের উপরে আক্রোশ দিয়ে করা যাবে না। এই রাজনীতি করতে হবে খুবই ঠান্ডা মাথায়। ভাবতে হবে কীরকম করলে জীবন ভালো হয়, ভাবতে হবে কীরকম করলে জিনিসের দাম বাড়ে, ভাবতে হবে কীরকম করলে মানুষ তার রিপু কন্ট্রোল করতে পারে, আপনাকে ভাবতে হবে কীরকম করলে আমি মানুষকে ভালোবাসতে পারি, মানুষকে বন্ধু হিসেবে, আমার ভাই হিসেবে কাছে টানতে পারি, এবং সবাই মিলে একটা বাংলাদেশ গড়ে তুলতে পারি। এই জন্যই রাজনীতিকে সুন্দর পরিশীলিত হতে হবে। রাজনীতি যখন অন্যের কাছে যাবে, তখন মানুষ সেই রাজনীতি দেখে মনে করবে এর সঙ্গে আমার বন্ধুত্ব হতে পারে। আর একটা দলের নেতা যখন কারোর সঙ্গে কথা বলবে, হয়তো তিনি সে দল করেন না, কিন্তু তারপরে মনে করবেন এই মানুষটা ভালো, কারণ তিনি রাজনীতি করেন। তিনি ভাবতে পারবেন যে যদি এই রকম লোক দেশ গঠন করবার দায়িত্ব পায়, তাহলে সেই দেশে কাজ হতে পারে। আমাদের যা কিছু ভুল হয়, যেটা আমাদের দেশের ক্ষতি করতে পারে, যেটা আমাদের অগ্রগতির পথে বাধা হতে পারে, সেই কাজগুলো আমরা করব না, সেগুলো থেকে বিরত থাকব। এবং সেটার জন্যই আমরা মনে করছি, যেমন খুব দৃঢ়ভাবে বলি, কোনো ব্যক্তিগত বিদ্বেষ নেই কারোর প্রতি আমাদের, কোনো দলগত বিদ্বেষ নেই কারোর প্রতি আমাদের। আমরা কোনো দলকে যে কোনো মূল্যে ধ্বংস করে দেবার কাজ করছি না। কিন্তু এ তো ঠিক, কোনো দল ক্ষমতায় থেকে আমাদেরকে, আমাদের দেশকে, আমাদের জাতিটাকে ধ্বংস করে দিতে চেয়েছে, তাদেরকে রুখতে হবে এবং সেই পথ আমাদের বার করতে হবে। আমাদের ঠিক করতে হবে আমরা কি করে গণতন্ত্র নির্মাণ করতে পারি। আমাদের নিজেদের মনকে, চিন্তাকে ঠিক করতে হবে। আমরা অন্যের অধিকারকে খর্ব করব না, অন্যের কথা বলার অধিকার হরণ করব না, বরঞ্চ সেই যে কথা আছে, আমি অন্যের কথা বলবার অধিকার প্রতিষ্ঠা করবার জন্য নিজে সর্বাত্মকভাবে সংগ্রাম করব, তিনি যেন কথা বলতে পারেন। এখন চলতে পথে তো নিশ্চয়ই বিতর্ক হবে, সেরকম বিতর্ক একটা হয়েছে। কেউ বলছেন তাড়াতাড়ি জাতীয় সংসদ নির্বাচন দেন, সেইটা শুনে অন্যরা বলছেন একেবারে জান দিয়ে দিচ্ছেন ভোটের জন্য, কেন এতগুলো বছর অপেক্ষা করেছেন, পারেননি? যদি এই ছাত্ররা লড়াই না করতো, তাহলে আরও 4 বছর অপেক্ষা করতে পারতেন না? তাহলে 4 বছর অপেক্ষা করে আগেই কেন ভোট চাইবেন? আপনি কারো প্রতি জেদ করে কথা বলবেন না। আমি আপনাদের বলছি, আমরা রাজনীতির ক্ষেত্রে এই কথা বলতে চাই, আমরা যত তাড়াতাড়ি সম্ভব গণতন্ত্র উদ্ধার করতে চাই, আমরা যত তাড়াতাড়ি সম্ভব জনগণের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দিতে চাই, মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিতে চাই। অতএব কেউ যদি এমন কথা বলেন ভোট আরও দেরি করে হোক না, সেটা কোনো কথা নয়। এরকম যদি হয় যে এই সময় ভোট করবার চাইতে আমাদের আরও বড় কোনো কাজ আছে, আপনি সেটার কথা বলতে পারেন। আপনি যদি বলেন যে আমি ভোট চাই কিন্তু ওটা নয়, এই ভোট চাই, তখন আমি বিবেচনা করব এই ভোট আমার জন্য কোনো কাজে লাগে, কোনো উপকারে দেয় কি না। বক্তাদের বক্তৃতা শুনেছেন, আমি সেই ব্যাপারে কথা বাড়াতে চাই না। এটা ঠিক, আমরা যদি স্থানীয় সরকার নির্বাচন করতে চাই এখন, তাহলে ইউনিয়ন কাউন্সিল থেকে শুরু করে সিটি কর্পোরেশন পর্যন্ত সমস্তগুলো ভোট করে আসতে আসতে অন্তত বছর 2 সময় লাগবে। 2 বছর অপেক্ষা করতে চাই আমরা। একই সঙ্গে বলি, 2 বছর ধরে যদি এই ভোট চলতে থাকে, এই 2 বছরে কতগুলো মানুষ মারা যাবে, কতগুলো সংঘাত হবে, সেই সংঘাত কি আমাদের জন্য দরকার আছে? আমরা যদি সেই সংঘাত না করি, যদি জাতীয় সংসদে নির্বাচন করি, কি ক্ষতি হয়?
প্রশ্ন এরকম করে করা হচ্ছে, এখন যারা ক্ষমতায় নাই কিন্তু ক্ষমতায় যাবে, তারা ক্ষমতায় যাবার পরে জনগণের কাছে এখনকার প্রদত্ত অঙ্গীকারগুলো রাখবে, ওয়াদাগুলো রাখবে? এখন যারা আছে তাদেরকে অতীতে আমরা দেখি নাই, এরা এরপরে ক্ষমতায় যাবার পরে যদি না রাখে? আমি আপনাদের বলি, এই কথাটাই ভালো করে ভাবেন। একটা দল, একটা ব্যক্তি ক্ষমতায় গেলেই আপনার ক্ষতি করবে। সে যদি 6 মাস পরে যায় তাও ক্ষতি করবে, যদি 1 বছর পরে যায় তাও ক্ষতি করবে। অতএব আমি আপনি চাইব যেন তিনি ক্ষতি করতে না পারেন। আমি আপনি চাইব এমন করে রাজনীতিটা নির্মাণ করা হোক, এমন করে ভোটের ব্যবস্থা করা হোক, এমন করে ফলাফল করা হোক, এমন করে ক্ষমতা বিকেন্দ্রীকরণ করা হোক, ক্ষমতা ছড়ে দেওয়া হোক, কোনো ব্যক্তি একক ক্ষমতা না পায়, যাতে ইচ্ছামতো ক্ষমতা ব্যবহার করে তিনি বাকি মানুষগুলোর ক্ষমতাকে খর্ব করতে না পারেন। আমরা সামগ্রিকভাবে দেশটা, সমাজটাকে বদলাতে চাই। এই যে সংস্কারের কথা বলা হচ্ছে, আপনারা জানেন সরকার 15টা কমিশন করেছে, 6টা কমিশন রিপোর্ট দিয়েছে কি কি কাজ করলে দেশে গণতন্ত্র রক্ষা পেতে পারে। যেমন ধরেন, আমাদের কাছে 6টা প্রস্তাবনা আসছে, দুর্নীতি দমন করা যেতে পারে কি কি পদ্ধতিতে। সব মিলে 166টা প্রস্তাব দিয়েছেন তারা। শুধু দুর্নীতিতে না, দুর্নীতি বলেন, ভোট কীরকম করে হতে পারে, কি করলে আপনি কথা বলার অধিকার পান, এই সব কিছু মিলে 166টা প্রস্তাব দেওয়া হয়েছে। আপনারা যদি চান, এই মঞ্চে, এই মিটিংয়ের মধ্যে যারা আছেন তারাও যদি মনে করেন আপনি সেই 166টা প্রস্তাব জানতে চান, তারপরে আপনার মত রাখতে পারেন, তার সুযোগ আছে। যদি সত্যি সত্যি কেউ আগ্রহী হন, তাহলে আমাদের সভা শেষ হবার পরে এইখানে আমাদের দলের যারা আছেন তাদের সঙ্গে যোগাযোগ করবেন। ওই স্প্রেডশিট, মানে ওই কাগজটা আপনাকে দেওয়ার ব্যবস্থা করা যাবে, যাতে আপনি আপনারা মতামত দিতে পারবেন। আমরা সেখানে মত দিচ্ছি। এই মতটা হচ্ছে, যদি পারেন দেশের যতগুলো মানুষ আছে 20 কোটি মানুষ তার মতামত দিক। যদি দেখা যায় 20 কোটি মানুষের মতামতের মধ্যে 20 কোটি দেয়নি, 10 কোটি দিয়েছে, তার মধ্যে 5 কোটি মানুষ একটা মত দিয়েছে, আমরা সেটা গ্রহণ করতে পারি। যেহেতু দেশে ইন্টারনেট চালু হয়েছে, দেশে এখন যেরকম করে যত তাড়াতাড়ি তথ্য প্রবাহ যায়, এইখানকার কথা একেবারে বাংলাদেশের সুদূর প্রান্ত পর্যন্ত যেতে পারে। এখন তো আগের মতো নেই যে একটা চিঠি লিখে 24 ঘন্টা অপেক্ষা করতে হয়। এই জন্য যোগাযোগ ব্যবস্থা ভালো হওয়ার কারণে